আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ডসম্যান পার্ট 2। আগের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ডে মালিক আর জো নিউলি নামের এক কাপলকে দেখতে পাই। তাদের মধ্যে এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছে আর তারা নির্জনে সময় কাটানোর জন্য শহরের কোলাহল থেকে অনেক দূরে একটি নির্জন সুন্দর লেকের ধারে সময় কাটাতে এসেছে। তারা ছিল শুধু দুজন, চারদিকে ছিল নিস্তব্ধতা, কিন্তু এই শান্তি বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই একটা বিশাল মনস্টার ট্রাক নিয়ে এক অচেনা ব্যক্তি সেখানে হাজির হয়। অ্যাকচুয়ালি সে এখানে ফিশিং করতে এসেছিল, তবে তাকে আসতে দেখে এখন ডে মালিকের মেজাজ গরম হয়ে যায়। সে তাকে বলে এখান থেকে চলে যেতে, কারণ তারা এখানে নির্জনে সময় কাটাচ্ছে। আর এই কথা শুনেই লোকটা একদম রেগে আগুন হয়ে যায়। সে মুহূর্তের মধ্যে কোনো কথা না বলে ডে মালিকের মুখে এক ঘুষি বসিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে তাদের মধ্যে শুরু হয়ে যায় এক দুর্দান্ত ফাইট। কিন্তু হঠাৎ করেই মালিকের গাড়ির ভেতরে দেখা যায় দুইজন যমজ ডিমনকে। ওদের চোখে কোনো মানবিকতা ছিল না, ওদের শরীর থেকে হাওয়ায় ভয়ঙ্কর শক্তি বের হচ্ছিল। অ্যাকচুয়ালি এই ডিমনের ক্ষমতা হচ্ছে বাতাস, তারা বাতাস নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানে তারা সেই বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে মেলিকের গাড়ির টায়ার একদম ফাটিয়ে ফেলে। শুধু তাই না, এরপরে তারা সেই মনস্টার ট্রাকের চাকার প্রেসারও বাড়াতে থাকে, যার ফলে কিছুক্ষণের মধ্যে সেটিও বিস্ফোরিত হয়। আর সেই ট্রাক সঙ্গে সঙ্গে উল্টে গিয়ে সেই দুইজন ব্যক্তির উপরে পড়ে, যার ফলে সেই দুইজন সঙ্গে সঙ্গে মারা যায়। তবে এখানেই শেষ না, সেই দুই ডেমনের দরকার ছিল দুটি বডি। তারা এখন গিয়ে সেই দুইজনের বডিকে পজেস করে ফেলে। এই দৃশ্য দেখে জো নিওল ভয়ঙ্কর চিৎকার করে প্রাণ ভয়ে দৌড়ে পালায়। আর হ্যাঁ, আমার আরও একটি মুভি এক্সপ্লেনেশনের চ্যানেল রয়েছে, আপনারা অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করবেন। সেখানে বর্তমানে চলছে জেসন স্ট্যাথম এবং সিলভেস্টার স্ট্যালোনের বিভিন্ন মুভি, লিংক ডেসক্রিপশনেই দেয়া রয়েছে। যাই হোক, আমরা আবারও এই মুভিতে ফিরে আসি। আমরা দেখতে পাই লাকি কোনো মতে পুলিশের ঝামেলা থেকে বেঁচে নিজের বারে ফিরে এসেছে। বারে ঢুকেই তার চোখে পড়ে একটা মিসিং পোস্টারে, নাম শের ডসন। সের আগে এই লাকির বারেই বারটেন্ডারের কাজ করত, কিন্তু গত 1 মাস ধরে তার কোনো খবর নেই। ঠিক তখনই হাব নিজের বাড়িতে ফিরে আসে। ঘরের ভেতরে কিটি ঘুমিয়ে আছে, কিন্তু কিটির হাতে এখনও ধরা ডেমন কালচারের একটি বই। বইটা ভালো করে দেখতেই হাবের চোখে পড়ে ইনভার্টেড পেন্টাগ্রামের একটি ভয়ঙ্কর চিহ্ন। এই পেন্টাগ্রামে তৈরি হয় 5 ধরনের এলিমেন্টাল ডেমন দিয়ে, যাদের শক্তি হল পানি, মাটি, আগুন, বিদ্যুৎ আর স্পিরিট। হাব বুঝে যায় ওয়াটার, আর্থ আর ইলেকট্রিসিটির ডেমন সে ইতিমধ্যে হারিয়েছে, তাদেরকে সে মেরে ফেলেছে। কিন্তু এখনও বেঁচে রয়েছে ফায়ার ডিমন আর স্পিরিট ডিমন। ভাবতে ভাবতে হাব একটা ম্যাপে সেসব জায়গা মার্ক করতে শুরু করে যেখানে সে এখন পর্যন্ত ডিমনের মুখোমুখি হয়েছে। আর সেই জায়গাগুলোতেই ডিমনরা দিয়েছে স্যাক্রিফাইস। সব লোকেশনের মধ্যে যখন সুতা দিয়ে একটি কানেকশন করা হয়, তখন পরিষ্কার দেখা যায় সব মিলিয়ে তৈরি হচ্ছে একটি নিখুঁত ইনভার্টেড পেন্টাগ্রাম। আর এখান থেকেই গল্পটা ফিরে যায় 9 বছর আগে। সেই সময় মিচ তার নতুন বেকারি খুলেছিল। সে ছিল একজন সিঙ্গল মাদার, কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। বেকারি খোলার দিনে মিচ খুব খুশি ছিল, কিন্তু সেই আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে যায়। হঠাৎ সে জানতে পারে তার ছোট ছেলে বেনজি শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। মেডিকেল রিপোর্টে বের হয়ে আসে ভয়ঙ্কর এক সত্য, ক্যান্সার। আর যদি তাড়াতাড়ি কিছু করা না হয় তাহলে সেই বাচ্চা মারা যাবে। চিকিৎসার জন্য দরকার অনেক মোটা অঙ্কের টাকা, কিন্তু মিচের কাছে না আছে সেই সেভিংস, না কেউ তাকে লোন দিবে। একটার পর একটা নিজের দামি জিনিস সে পানির দরে বিক্রি করতে শুরু করে। শেষমেশ তার ঘর প্রায় খালি হয়ে যায়, কিন্তু তবুও টাকার জোগান হয় না। সেই রাতে হতাশ হয়ে মিচ অনলাইনে খোঁজে এমন একটা জায়গা যেখানে সে নিজের কিডনি বিক্রি করতে পারবে। ঠিক তখনই তার চোখে পড়ে ফটোগোল্ড কোম্পানির একটি বিজ্ঞাপন। ক্লিক করতেই অদ্ভুতভাবে তার সমস্ত ডিটেইল নিচ থেকেই ফর্মে ফিল আপ হয়ে যায়। অ্যাপ্লিকেশন সাবমিট হয়। পরের দিনই তার বাড়ির সামনে একটি ভ্যান এসে দাঁড়ায়। ভ্যান থেকে নামে একজন লোক, নাম আলী, আর সে কাজ করে এই ফটোগোল্ড কোম্পানিতে। সে জানায় বেনজির জীবন বাঁচানো সম্ভব, কিন্তু এর বদলে যদি বেনজি বেঁচে যায় তাহলে মিচকে ফটোগোল্ড কোম্পানির জন্য সুপারভাইজার হিসাবে কাজ করতে হবে। শুরুতে মিচ একদমই বিশ্বাস করতে পারে না, কারণ একে তো তার ছেলে বেঁচে যাবে, দ্বিতীয়ত সে একটি চাকরিও পাবে, যা প্রায় অসম্ভব। তবে এরই মধ্যে আলী তার ঘরে এনে রাখে একটি ফ্যাক্স মেশিন,
আর এই মেশিনের মাধ্যমেই মিচ জানতে পারবে প্রোটোকলের দেয়া মিশন সম্পর্কে। মিচের কাজ ছিল সে শুধুমাত্র মানুষের কাছ থেকে ডকুমেন্ট সাইন করাবে আর তার বিনিময়ে তাদের আত্মা পাঠিয়ে দেবে জাহান্নামে। কিন্তু এত কিছুর পরেও মিচ এখনও পুরো বিষয়টা বুঝতে পারছিল না। তখনই আলী আর কোনো রাগঢাক না রেখে খোলাখুলি বলে দেয়, আজ থেকে মিচ কাজ করবে জাহান্নামের রাজা ডেভিলের জন্য। এর বদলে তার ছেলে বেনজি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরপর আলী মিচের সামনে দুটি অপশন রাখে। প্রথম অপশন, এই জবটা সে রিজেক্ট করে দিতে পারে, তবে এটি করলে তার ছেলে বেনজি মারা যাবে। আর দ্বিতীয় অপশন, সে যদি জব করে তাহলে তার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর এটি মিচের জন্য ছিল একদম ইজি। সে সঙ্গে সঙ্গে এই জব করতে রাজি হয়ে যায়। আলী সঙ্গে সঙ্গে মিচের আঙুল কেটে রক্তে ভেজা ফিঙ্গারপ্রিন্ট নেয় একটা এগ্রিমেন্টের উপরে, আর সেই এগ্রিমেন্ট ফ্যাক্স করে পাঠিয়ে দেয় প্রোটোগোল্ড কোম্পানিতে। ঠিক পর মুহূর্তেই মিচের হাতের উপরে ভেসে ওঠে ডেভিলের হাতের ছাপ। তবে এখনও মিচের মনে হচ্ছিল এই পুরো বিষয়টা কাল্পনিক, সবই মিথ্যা। আর তখনই সে আয়নার ভেতরে দেখতে পায় আলীর আসল চেহারা। আর এখন সে পুরোপুরি বুঝে যায় এই সব কিছু সত্য। এইমাত্র সে ডেভিলের সাথে একটা ডিল সাইন করেছে। যাই হোক, বর্তমান সময়ে তার ছেলে বেনজি এখন পুরোপুরি সুস্থ। মিচ তার সাথে দাঁড়িয়ে রান্নাঘরে কাজ করছিল, কুকিজ বানাচ্ছিল। হঠাৎ করেই ডোরবেল বাজে আর দেখতে পায় বাইরে দাঁড়িয়ে রয়েছে হাব। কিন্তু মিচের নিয়ম অনুযায়ী সে কারো সাথে এভাবে দেখা করতে পারবে না। এই জন্যই সে নিজের সেফ খুলে একটা বন্দুক বের করে আর হাবকে বলে দেয় যাতে সে এখান থেকে চলে যায়। কিন্তু হাব এসেছে অন্য একটি কারণে। সে চায় ডিমনদের করা স্যাক্রিফাইসগুলো নিয়ে আরও গভীরভাবে কথা বলতে। হাবের ধারণা ছিল মিচ হয়তো আগে মারা গিয়েছিল, নরকে গিয়েছিল, আর পরে ডেভিলের সাথে ডিল করে আবার পৃথিবীতে ফিরে এসেছিল, যেমনটা তার সাথে হয়েছিল। কিন্তু সত্যটা ছিল যা তা আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। শুধুমাত্র সে তার ছেলের জীবন বাঁচানোর জন্য এই ডিলে সাইন করেছে। সে একবার এই কাজ ছাড়ারও চেষ্টা করেছিল, টার্গেট এড়িয়ে গিয়েছিল, আসতে থাকা ফ্যাক্সগুলো ইগনোর করেছিল। কিন্তু ঠিক তারপরেই বেনজির ক্যান্সার আবারও ফিরে আসে। সেই দিন থেকেই মিচ বুঝে যায় যদি বেনজিকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে সারা জীবন এই কাজ করতে হবে। এই কারণেই সে হাল ছেড়ে দিয়েছে। তবে মিচ এখন হাবকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এটি প্রোটোগোল্ডের কোম্পানির নিয়মের বিরুদ্ধে। হাবার কিছু না বলে তার রিসার্চ ফাইল সেখানে রেখে চুপচাপ চলে যায়। রাস্তায় বেরোতেই হাবের ফোনে কল আসে। কলটা ছিল কিটির। কিটি তাকে জানায় একটা ডিমনের কথা, নাম সিলোপ্রেস। এই ডিমনের শক্তি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারে। আর সিলোপ্রেসের সাথে সবসময় থাকতো তার এক ভাই। কিটির কাছে ছিল সিলোপ্রেসের পুরনো লোকেশনটা ছিল সেই একই লেকের ধারে। হাব সেখানে পৌঁছায়, কিন্তু সিলোপ্রেস সেখানে ছিল না। তখনই হাবের মাথায় আসে ইনভার্টেড পেন্টাগ্রাম, আর এয়ার এলিমেন্টের চিহ্ন ছিল পূর্বর দিকে। এটি দেখেই সে বুঝে যায় সিলোপ্রাস নিশ্চয়ই পূর্ব দিকে গিয়েছে। এজন্যই হাব গিয়ে দাঁড়ায় ইস্ট ডাইরেকশনে একটি ব্রিজের কাছে। রাতের অন্ধকারে হঠাৎ সে দেখে ব্রিজের উপর দাঁড়িয়ে আছে মালিক আর সেই অচেনা লোকটা। ওরা দুজনে মিলে জোকে ধরে রেখেছে। তারা জোকে এখানে বলি দিতে চায়। হাব সঙ্গে সঙ্গে ওদের দিকে গুলি ছোড়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা মারে। গাড়িটা উল্টে যায়। এই ট্রাকের ড্রাইভার ছিল লাকি এসেছিল হাবের কাছ থেকে বদলা নিতে। হাব গানের দিকে হাত বাড়াতেই লাকি পুরো জোরে তার মুখে লাথি মারে। হাব অজ্ঞান হয়ে যায়। সকাল হয়ে যায়, কিন্তু হাবের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে কিটি নিজেই সেই লোকেশনে পৌঁছে যায়। সে দেখে হাবের ট্রাকটা উল্টে পড়ে রয়েছে, কিন্তু ভেতরে হাব নেই। কিটি হাবের ফোনটা তুলে নেয়। তার মনে হতে থাকে ডিমনরাই হয়তো বা তাকে ধরে নিয়ে গিয়েছে। কিটি ভয়ার টেনশনে পুরো ভেঙে পড়ে। ঠিক তখনই সে দেখে এক জায়গায় ভয়ঙ্কর ভিড়। সেখানে গিয়ে যা দেখে, মাটিতে রক্ত দিয়ে আঁকা একটা ট্রায়াঙ্গেলের মাঝখানে পড়ে রয়েছে জোর নিথর দেহ। সিলোপ্রেসের ভাই অত্যন্ত ব্রুটালি জোকে খুন করেছে। সেই জায়গায় রুবি যখন কিটিকে দেখে সে পুরো শকড হয়ে যায়। কিটি নিজেও ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সে রুবির সাথে কথা বলতে চায় না, কিন্তু এতে করে রুবির মনে কিটির উপর সন্দেহ তৈরি হয়। কিটি কাজের অজুহাত দেখিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। আর গল্পটা আরও গভীর অন্ধকারের দিকে মোড় নিতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই হাব তখন লাকির গ্যারেজে হাত পা বাঁধা অবস্থায় বন্দী। আর লাকি এখানে তাকে ভয়ঙ্করভাবে টর্চার করতে এগিয়ে আসছে। আর এর কারণ মেরিয়ান তাকে ছেড়ে হাবের সঙ্গে আবারও চলে গিয়েছে।
আর লাকির এখন টার্গেট সে হাবকে টর্চার করে তার করা বিভিন্ন খারাপ কাজের একটি ভিডিওতে ধারণ করবে, যাতে সে হাবকে জেল খাটাতে পারে। আর এখনই শুরু হয়ে যায় লাকির উপর নির্মমভাবে অত্যাচার। মুহূর্তের মধ্যেই একটি হাতুড়ি দিয়ে সে হাবের হাত ভেঙে ফেলে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে লাকি বলে, হ্যাঁ এটা সত্য, সে হাবকে মারতে চেয়েছিল, কিন্তু তার কারণ ছিল হাব প্রথমে তাকে মারার চেষ্টা করেছিল। আর এখান থেকেই গল্পটা ফিরে আসে 1 মাস আগে। এখান থেকে আমরা জানতে পারি সেই সময়ের কথা, যেই সময় ম্যারিয়ান হাবকে ছেড়ে লাকির সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছিল। হাব তখন লাকির বারে আসে এই নিয়ে কথা বলতে। সেই বারে তখন কাজ করছিল শের, যে মেয়েটা পরে নিখোঁজ হয়ে যায়। শেরের সামনেই হাব লাকিকে সাফ জানিয়ে দেয় মিডিয়ান থেকে দূরে থাকতে। এই কথাতেই লাকি আর হাবের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে যায়। রাগে অন্ধ হয়ে লাকি তার এক সঙ্গীকে দিয়ে হাবকে সেই মারধর করে, আর তারপরে তাকে বারের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এই অপমান হাবের ভেতরের রাগকে আরও ভয়ঙ্কর করে তোলে। চরম নেশায় সে সিদ্ধান্ত নেয় সে লাকিকে খুন করবে। রাতের অন্ধকারে একটা বন্দুক নিয়ে হাব ঢুকে পড়ে লাকির বারে। লাকিকে দেখা মাত্রই সে গুলি করে। গুলিটা লাগে, কিন্তু গুলি করার পর যখন সে কাছে যায় তখন সে ভয়ে ঠান্ডা হয়ে যায়, কারণ সে লাকি ছিল না, সে ছিল শেরেল। অ্যাকচুয়ালি শেরেল তখন লাকির হ্যাট পরেছিল, যে কারণে হাব তাকে চিনতে পারেনি। হাব শেরেলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল, যার ফলে হাবের চোখের সামনেই শেরেল মারা যায়। হাব তখন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে জানত যে কোনো মূল্যে এখান থেকে তাকে পালাতে হবে। সে শেরেলের মৃতদেহ নিজের সাথে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর ঠিক সেই সময় দূর থেকে লাকি সবকিছু দেখে ফেলে, কিন্তু এই ব্যাপারে হাবের কোনো ধারণাই ছিল না। হাব নিজের বাড়ির পেছনে একটা কবর খুঁড়ে শেরিলের দেহ সেখানে দাফন করে দেয়। আর এটাই ছিল হাবের সবথেকে বড় গুনাহ, যে কারণে মৃত্যুর পর তার জাহান্নাম নির্ধারিত হয়েছিল। আর এই গুনাহটাই লাকি ভিডিওতে কনফেস করাতে চাচ্ছিল, কিন্তু হাব বোকা না, সে কনফেস করে না, উল্টো লাকিকে খোঁচাতে শুরু করে। এইদিকে রুবি হঠাৎ করে ম্যারিয়ানকে ফোন করে। সে প্রশ্ন করে, ব্রিজেসের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? ম্যারিয়ান তখন মিথ্যা বলে, কিন্তু রুবির হাতে ছিল একটা ভয়ঙ্কর প্রমাণ, একটা ছবি, যেখানে দেখা যায় হার্ডওয়্যার শপের ভেতরে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে হাব আর ম্যারিয়ান দুজনেই সেখানে ছিল। হাব ভেবেছিল আগুনে সিসিটিভি ফুটেজ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু ভাগ্য খারাপ ছিল, পুরো সিসিটিভি ফুটেজ বেঁচে গিয়েছিল। এতেই ম্যারিয়ান বুঝে যায় রুবির হাতে ব্রিজেসের মৃত্যুর সাথে জড়িত কোনো না কোনো প্রমাণ অবশ্যই চলে এসেছে। এই সময়ের হাবের বাড়িতে হঠাৎ হাজির হয় সিলফ্রিস ডিমনের 2 ভাই। হাব জাহান্নাম থেকে ফিরে আসায় ওরা তাকে নিজেদের জন্য একটা বড় হুমকি মনে করছিল। ওরা এসেছিল শুধু একটা উদ্দেশ্য নিয়েই, হাবকে মেরে ফেলা। বাইরে অদ্ভুত শব্দ শুনে লাকি গ্যারেজ থেকে বেরিয়ে আসে। হাব তখন চিৎকার করে লাকিকে ওদের সামনে যেতে না করে, কিন্তু লাকি এটি শোনে না। আর সঙ্গে সঙ্গে ডিমনরা লাকিকে তুলে আছড়াতে শুরু করে। লাকি গুলি চালাতে শুরু করে, কিন্তু একটা গুলিও তাদের শরীরে কোনো প্রভাব ফেলতে পারে না। ভয়ে লাকির অবস্থা এক্কেরে শেষ হয়ে যায়। আর তখনই সে বুঝে যায় এখান থেকে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। ডিমন ভাইরা এবার হাবের দিকে এগিয়ে আসে। ঠিক সেই সময় হাব নিজের ভাঙা হাত দিয়ে যেভাবেই হোক হাতকড়াগুলো খুলে ফেলে, একটা শটগান তুলে এক ডিমনের মাথা উড়িয়ে দেয়। কিন্তু খুব দ্রুত গুলিগুলো শেষ হয়ে যায়, আর দ্বিতীয় ডিমন ঠিক তার সামনে। শেষ মুহূর্তে হাব একটা চেইনস তুলে নেয়। ডিমন কাছে আসতেই সে পুরো শক্তিতে চেইনসটা চালিয়ে দেয়। ডেমনের মাথার শরীর পুরোপুরি 2 ভাগে ভাগ হয়ে যায়। দুজন ডিমনই পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে ওই বডিগুলোতে আগুন ধরে যায়। কিছু সময় পর কিটি বাড়ি ফিরে এসে হাবকে জীবিত দেখে ভীষণ খুশি হয়। হাব তখন শেরের মৃত্যুর সত্যটা কিটিকে বলতে চায়, কিন্তু তার আগেই কেড আর ম্যারিয়ান এসে পৌঁছে যায়। হাব চায় না রক্তে ভেজা এই অবস্থায় কেড তাকে দেখুক। সে ওদের চলে যেতে বলে, কিন্তু ম্যারিয়ান কেডকে আগেই সকল সত্য বলে দিয়েছে। কেড সেখানে এসেছে এই জন্যই, যাতে হাব সবকিছু একা ফেস না করে। হাব শেষমেশ ওদের সামনে আসে। এক মুহূর্তের জন্য দুজন ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই তারা নিজেদেরকে সামলে নেয়। ম্যারিয়ান তখন রুবির কলের কথা হাবকে জানায়। হাব বুঝে যায় রুবির হাতে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে, এই কারণেই রুবি এত সন্দেহ করছে। এখন ম্যারিয়ান সিদ্ধান্ত নেয় সবাই একসাথে হাবকে সাহায্য করবে।
প্রথমে এই ডেভিলের জন্য কাজ শেষ করতে হবে, তারপর হাব নিজের স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আর কেটো তাদের টিমে যোগ দিতে রাজি হয়। এরপর হাব কিটিকে সাথে নিয়ে গ্যারেজের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর কিট যখন মনস্টারের ডেড বডিটা চোখের সামনে দেখে তখন সে কিছুটা আঁতকে ওঠে, কিন্তু নিজেকে সামলে নেয়, কারণ সে জানে তাকে এটি করতে হবে। সে একদম শান্তভাবে কিটের সাথে মিলে দুটো ডেড বডিকেই চুপচাপ সরিয়ে ফেলার কাজে লেগে যায়। আর এদিকে হাব গ্যারেজ পরিষ্কার করছিল। হঠাৎ করেই তার চোখে পড়ে লাকির ফোনটা। ভয়ে পালাতে গিয়ে লাকি ফোনটা সেখানে ফেলে রেখে গিয়েছিল। ফোন দেখা মাত্র হাবের মাথায় একটা কথাই আসে, এই ফোনে আছে তাকে টর্চার করার ভিডিও, আর এই ফোনে আছে শেরিলের নাম, যেটি সে বলেছিল। আর হাব কোনো অবস্থাতেই চায় না মারিয়ান এই সত্যটা জানতে পারুক। এই জন্যই ম্যারিয়ানের চোখ এড়িয়ে হাব ফোনটা তুলে নেয় আর সঙ্গে সঙ্গে সেটিকে নষ্ট করে দেয়। ততক্ষণ কেটো বাড়ি ফিরে এসেছে। অনেকদিন পর হাব আর তার পরিবার আবার একসাথে হয়। ঘরের ভেতরে এক অদ্ভুত শান্তি। এখন কিটির আর এই প্রশ্নটাই নেই হাব কেন নরকে গিয়েছিল। তার একটাই চাওয়া, হাব যেন নিজের করা ভুলের জন্য সত্যিকারের অনুতাপ করে, আর সেই ভুল কখনোই পুনরায় না করে। শেরিলকে মেরে ফেলার জন্য হাবের অনুশোচনা ছিল খুবই গভীর, কিন্তু এখনও সে এই সত্যটা কারো সাথে শেয়ার করেনি। ঠিক তখনই পোটোগোল্ড কোম্পানি আরেকটা ফ্যাক্স পাঠায়। এইবার তথ্যটা ছিল সবথেকে ভয়ঙ্কর। পাইরালিস ডেমন। এখন পর্যন্ত যত ডেমন এসেছে, পাইরালিস ছিল তাদের সবার থেকে সবথেকে শক্তিশালী। এই ডেমনের পাওয়ার হলো আগুন, এবং এটি এতই শক্তিশালী যে সে পুরো এক জাতিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে পারে। পাইরালিসের শক্তি এতটাই ভয়ানক ছিল যে পোটোগোল্ড পর্যন্ত জানত না যে পাইরালিস কোথায় নেমেছে এবং কার দেহ পজেস করেছে। তারা শুধু জানত তার লোকেশন একটা কাছের কলোনি। এটাই ছিল 5টা ডেমনের মধ্যে শেষ ডেমন। একে কোনোভাবেই কোনো বডিকে স্যাক্রিফাইস মানে বলিদান দিতে দেয়া যাবে না, কারণ সে যদি সফল হয় তাহলে ডেভিলের বন্দিশালায় থাকা 7টা সবথেকে ভয়ঙ্কর ডেমনের একটা মুক্ত হয়ে যাবে, আর সেটাই হবে পৃথিবীর ধ্বংস। কিন্তু যদি হাব পাইরালিসকে হারাতে পারে তাহলে তার কাজ শেষ, কিন্তু এরপর কি হবে সেটা সেও জানে না। হাব পৃথিবীতে থাকবে নাকি আবারও জাহান্নামে ফিরে যাবে। মিশনে যাওয়ার আগে হাব সবাইকে বলে তার জন্য প্রার্থনা করতে। কেট প্রথমে রাজি হয় না। তার এখনও মনে হয় ঈশ্বর তাকে ভুল করে জাহান্নামে পাঠিয়েছিল, তাই সে ঈশ্বরের উপরে রেগেছিল। কিন্তু হাব নিজে এগিয়ে গিয়ে কেটের হাত ধরে। সবাই একসাথে প্রার্থনা করে, আর তারপর তারা রওনা দেয় সেই কলোনির দিকে। বাড়ি থেকে বেরোতেই হঠাৎ করে সামনে এসে দাঁড়ায় মিচ। হাবের রিসার্চ দেখেই সে বুঝে গিয়েছিল লাস্ট ডিমনকে যে কোনো মূল্যেই থামাতে হবে। আর মিচ জানত লাস্ট ডিমন যদি কাউকে বলি দিতে পারে তাহলে ডেভিলের বন্দিশালায় থাকা 7টা শয়তানের একটি মুক্ত হয়ে যাবে। মিচ সঙ্গে করে এনেছিল একটা বিশেষ আয়না। এই আয়নায় সে মানুষের ভেতরের আসল সত্য মানে রূপটা দেখতে পারবে। যদি কোনো ডিমনের ছায়া এই আয়নায় পড়ে তাহলে সেই মানুষটা আয়নায় ডিমন হিসাবেই দেখায়। আর এখানে তারা একটি পরিকল্পনা করে। পুরো কলোনি তারা আগে খালি করবে, কারণ পাইরালিস পুরো কলোনি আগুনে জ্বালিয়ে দিতে পারে। আর পরিকল্পনা অনুযায়ী সবাই ফায়ার ফাইটারের পোশাক পরে কলোনিতে ঢোকে। গ্যাস লিকের অজুহাত দিয়ে এক এক করে সকল বাড়ি খালি করতে শুরু করে। আর সেই সাথে মিচ আয়না দিয়ে প্রত্যেকটা মানুষকে চেক করে যে এদের মধ্যে পাইরালিস লুকিয়ে আছে কিনা। পুরো কলোনি খালি হয়ে যায়, কিন্তু পাইরালিসের কোনো চিহ্নই সেখানে ছিল না, একটা বাড়ি ছাড়া। সেই বাড়িতে একটা বুড়ো লোক একা ছিল। সে এখন পর্যন্ত দরজা খোলেনি। বারবার বের করতে গেলে সে উল্টো গুলি চালাচ্ছিল। তবে কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে ওই লোকটার ভেতরে কোনো ডেমন নেই, সে মানসিকভাবে অসুস্থ। ঠিক তখনই মিচ একটা গোপন কথা বলে। একসময় কিটি নাকি ওই বুড়ো লোকটাকেও ডেট করেছিল। আবার কিটি কষ্ট করে প্ল্যান করে শেষমেশ ওকেও বাড়ির বাইরে নিয়ে আসে, কিন্তু তারপরেও পাইরালিসকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক তখনই মিচের চোখ পড়ে একটা বাড়ির ভেতরে থাকা একটা শিশুর উপর। মিচ চুপচাপ ওই শিশুটাকে বলে বাইরে আসতে, তবে তার আচরণ ছিল খুব অদ্ভুত। মিচ আয়নাটা তোলে, আর ঠিক তখনই আয়নার ভেতরে যা দেখে তা দেখে আটকে ওঠে, কারণ সেই শিশুটার উপরেই সেই পাইরালিস ভর করেছিল। আর এখন আমরা জানব কিভাবে এই বাচ্চাটিকে পাইরালিস পজেস করেছে। গত সন্ধ্যায় সেই ছোট্ট বাচ্চাটি পার্কে খেলছিল। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই ডেমন, আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকে পজেস করে ফেলে। আর সেই মুহূর্ত থেকেই ওই বাচ্চাটি ছিল পাইরালিসের কবলে। বর্তমান সময়ে মিচ সেই বাচ্চাটিকে গান পয়েন্টে ধরে ফেলে। সব শেষ করে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু ঠিক সেই সময় মিচের মাথার ভেতরে একটাই মুখ ভেসে ওঠে।
আর সেটি ছিল তার নিজের ছেলের। আর এই দুর্বলতাই সবকিছু বদলে দেয়। মিচ তাকে গুলি করতে পারে না, আর এই সুযোগেই পাইরালিস ডেমন মাটির নিচে একটা বিশাল ট্রায়াঙ্গেল এঁকে ফেলে, আর পরের মুহূর্তেই পুরো বাড়ি এই ট্রায়াঙ্গেলের ভেতরে ঢুকে যায়, যার ফলে এই পাইরালিস ডেমন মিচ নামের যেই মেয়েটি ভেতরে ছিল তাকে বলি দিয়ে দেয়। সেও এখানে মারা যায়। আর এই দৃশ্য দেখে পুরো হ্যালোরেন ফ্যামিলির রক্ত হিম হয়ে যায়। অনেক কষ্টে হাব সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে কিটি আর ম্যারিয়ানকে সামলায়, কিন্তু অন্যদিকে একটা নতুন ঝড় নিঃশব্দে তৈরি হচ্ছিল। লাকি এবার হাবের জন্য আরেকটা ভয়ঙ্কর বিপদ তৈরি করে। সে যায় রুবির কাছে আর তাকে দেখায় একটা ছবি, যে ছবিতে দেখা যায় হাব আর কিটি ফাদার রনের মৃত্যুর সময় একসাথে ছিল। লাকির একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ম্যারিয়ানকে ফিরে পাওয়া। এই জন্যই সে রুবিকে একটা ভয়ঙ্কর মিথ্যা কথা বলে। হাব নাকি ম্যারিয়ানকে নিজের কন্ট্রোলে রেখেছে, সব মার্ডার হাবই করছে। রুবি সত্যটা জানত না, কিন্তু এটুকু সে বিশ্বাস করত ব্রিজেসের মৃত্যুর জন্য হাব দায়ী। আর সেই অপরাধে সে হাবকে গ্রেপ্তার করতেই চায়। লাকির কথা শোনার পর রুবির মনে আরও ভয়ঙ্কর সন্দেহর তৈরি হয়। হাব হয়তো কোনো কাল্টের সদস্য। এইদিকে হাব আর তার পরিবার ভাবতে শুরু করে, হয়তো সত্যিই এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই একসাথে বসে শেষবারের মতো গান গায়, একটু হাসাহাসি করে। মুড হালকা হলে ম্যারিয়ান আবারও হাবকে একটা সুযোগ দেয়। তারা এরপরে ইন্টিমেট হয়, শেষবারের মতো একটু স্বাভাবিক মানুষ হওয়ার চেষ্টা করে। পরদিন সকালে হাবের ঘুম ভাঙে, আর ঠিক তখনই সে দেখে প্রোটোগোল্ড কোম্পানির ফ্যাক্স। এইবার নামটা ছিল লিলিথ, ডেভিলের বন্দিশালায় থাকা 7টা সবথেকে ভয়ঙ্কর ডিমনের একজন। যেহেতু প্রোটোগোল্ডের কাছ থেকে এই ফ্যাক্স এসেছে, তার মানে তাকে আবারও যেতে হবে। হাব লোকেশন দেখে আর তার শরীর একদম ঠান্ডা হয়ে যায়, কারণ লোকেশনটা ছিল তার নিজের বাড়ির পেছনে। হাব দৌড়ে যায়, সোজা গিয়ে দাঁড়ায় শেরিলের কবরের সামনে। আর সে ভয়ে আটকে ওঠে, কারণ কবরের ভেতরে শেরিলের দেহ নেই। এই মুহূর্তেই হাব বুঝে যায় লিলিথ শেরিলের দেহ পজেস করেছে, আর সেই বডি নিয়েই সে শহরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আর এখানেই হাবার লুকায় না, সে সকল সত্য সবাইকে বলে দেয়। কিভাবে সে ভুল করে শেরিলকে গুলি করেছিল, কিভাবে নিজের অপরাধ লুকানোর জন্য তার দেহ বাড়ির পেছনে পুঁতে রেখেছিল। এই কথা শোনার পর কেউই আর হাবকে সাপোর্ট করে না। সবাই তার উপরে রেগে যায়, আর সবাই তার থেকে দূরে চলে যায়, যার ফলে হাব একদম ভেঙে পড়ে আর আবারও কাটতে বের হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সে শুনতে পায় বাড়ির কাছ থেকে অদ্ভুত একটি শব্দ। তার মনে হয় লিলিথ সেখানে এসেছে তাকে মারতে। হাব রেডি ছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আসে আলীর গাড়ি। আলী এসেছিল মিচকে নামিয়ে দিতে। মিচ আসলে ডেভিলের জন্যই কাজ করত। মরার পর তার জাহান্নামে যাওয়ার কথা ছিল, কিন্তু ডেভিল আবার তাকে পৃথিবীতে পাঠিয়েছে যাতে সে শয়তান লিলিথকে ধরতে হাবকে সাহায্য করতে পারে। কিন্তু হাব এদিকে সেই শয়তানকে আর ধরতে চায় না, সে পুরোপুরি ভেঙে পড়েছে। ঠিক তখনই মিচ তার পাশে দাঁড়ায়, তার মনোবল আবারও ফিরিয়ে নিয়ে আসে। আর তারপর সে জানায় লিলিথের কথা। লিলিথ একসময় খুব সুন্দর ফেরেশতা ছিল, গান গাইতে সে খুবই পছন্দ করত। তার কণ্ঠস্বর এতটাই ভালো ছিল যে স্বয়ং ঈশ্বর পর্যন্ত তার গানের অনেক বড় ভক্ত ছিল। তবে এর ফলে বাকি যেই দেবতারা ছিল তারা এখন লিলিথকে হিংসা করতে শুরু করে, যার ফলে বাকি সকল দেবতা এক হয়ে লিলিথকে শয়তানের জন্য কাজ করতে বাধ্য করে। এই বিশ্বাসঘাতকতায় ঈশ্বর এখন তার উপরে রেগে যায়, আর শাস্তিস্বরূপ লিলিথকে পাঠিয়ে দেয়া হয় জাহান্নামে। আর এখানে তার শাস্তি ছিল সে আর কখনোই গান গাইতে পারবে না। কিন্তু লিলিথের কাছে মিউজিকে ছিল সবকিছু। এই কারণে সে আগে বহুবার সেই জাহান্নাম থেকে পালিয়ে গিয়েছে। লাস্ট যেবার পালিয়েছিল সেবার অনেক সন্ন্যাসী মিলে তাকে ধরেছিল, কিন্তু লিলিথের ছিল মাইন্ড কন্ট্রোলিং ক্ষমতা, যার ফলে সে অনেক সন্ন্যাসীকে নির্মমভাবে হত্যা করেছিল। আর বর্তমানে আমরা লিলিথকে দেখতে পাই, সে একটি রেস্টুরেন্টে আসে, আর সেখানে এসেই সে সকল মানুষের মাইন্ড কন্ট্রোল করতে শুরু করে। তবে কিছু মানুষ তার এই অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে, আর তখন লিলিথ তার ক্ষমতা ব্যবহার করে তাদেরকে দিয়েই তাদের মুখ চিরে ফেলে। আর এইদিকে হাবার মিচ লিলিথকে ধরার উপায় খুঁজতে বের হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সময়েই রুবি, লাকি আর অনেক পুলিশ এসে কিটিকে গ্রেপ্তার করে। এখন তাদের লক্ষ্য হাব, কিন্তু হাবের হাতে একটা শেষ সুযোগ এসে যায়। সে লিলিথকে ধরার একটি পরিকল্পনা করে ফেলে। শেষবার লিলিথকে সন্ন্যাসীরা যেখানে ধরেছিল সেখানে একটি পেন্টাগ্রামের মতো চিহ্ন ছিল। এ থেকে হাব বুঝে যায়
যদি ওই চিহ্নগুলো আবার বানিয়ে ইনভার্টেড পেন্টাগ্রামের ফর্মে মাটিতে সাজানো যায় আর লিলিথকে যদি তার ভেতরে ঢুকানো যায় তাহলে সে আর সেখান থেকে বেরোতে পারবেন না। কিন্তু তার জন্য লিলিথকে সেই জায়গায় আনতে হবে, আর এর উপায় একটি মিউজিক, একটি বিশেষ ফ্রিকোয়েন্সির, যেটা শুধুমাত্র লিলিথই শুনতে পারবে। সব চিহ্ন কয়েকটা ক্যানের ভেতরে রাখা হয়, তারপর সেগুলো ইনভার্টেড পেন্টাগ্রামের মতো মাটিতে সাজানো হয়। ঝোপঝাড় দিয়ে সে চালাকি করে সেগুলো ঢেকে দেয়। এরপরে মিচ লুকিয়ে পড়ে। তার কাজ একটাই, লিলিথ ঠিক মাঝখানে এলেই সব চিহ্ন একসাথে এক্সপোজ করে দেয়া। হাব মিউজিক চালু করে, আর সেই ফ্রিকোয়েন্সি শুনেই লিলিথ টান খেয়ে সোজা তার কাছে চলে আসে। এইদিকে পুলিশ স্টেশনের রুবি ইতিমধ্যে ম্যারিয়ান আর কেটকে গ্রেপ্তার করেছে। এখন সে চায় ম্যারিয়ানকে ব্যবহার করে হাবকে ধরতে। ম্যারিয়ান বারবার বোঝায় হাব যাদের মেরেছে তারা আসলে ডিমন দ্বারা পজেসড করা ছিল, কিন্তু রুবি এসবে মোটেও বিশ্বাস করে না। বরং সে ম্যারিয়ানকে ব্ল্যাকমেইল করে, যদি হাবকে না ডাকে তাহলে কেটকেও হত্যার সহযোগিতার অভিযোগ এনে গ্রেপ্তার করা হবে। লাকি সেখানেই ছিল। সে আবার চেষ্টা করে ম্যারিয়ান আর কেটকে নিজের দিকে টেনে আনতে, কিন্তু কেট রাগে ফেটে পড়ে। সে লাকিকে চরম অপমান করে সেখান থেকে চলে যায়। তবে মারিয়ান এখানে রুবির কথায় বাধ্য হয়। সে হাবের জন্য বারে দেখা করার কথা বলে তাকে একটি ভয়েস মেইল দিয়ে দেয়। এই সময় পুরো শহরে একটা খবর ছড়িয়ে পড়ে, শেডিল নাকি বেঁচে রয়েছে। খবরটা শুনে রুবি একদম স্তব্ধ হয়ে যায়। আর ঠিক তখনই আর একটা ভয়ঙ্কর খবর, একটা রেস্টুরেন্টে অনেক মানুষ নিজেদের মুখ নিজেদের হাতেই ছিঁড়ে ফেলছে। রুবির মাথা ঘুরে যায়। রেস্টুরেন্টের দিকে রওনা হওয়ার সময় কেটি আবার রুবিকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো ডেমনের কাজ, তবে সে ডেমনে বিশ্বাস করতে মোটেও রাজি না। অন্যদিকে হাব সেই ডেমনকে মারতে সামনে চলে আসে, কিন্তু সে ছিল অনেক বেশি শক্তিশালী। সে এখানে হাবকে আছড়াতে শুরু করে। তবে হঠাৎ করেই লিলিথ সেই পেন্টাগ্রামের মাঝখানে চলে আসে, আর পরিকল্পনা অনুযায়ী মিচ সেই লতা পাতা ধরে টান দেয়, আর সেখানে সেই পেন্টাগ্রাম তৈরি হয়ে যায়, যার ফলে লিলিথ সেখানেই আটকে যায়। লিলিথ যতই শক্তিশালী হোক না কেন, সে কোনোভাবেই এই পেন্টাগ্রাম থেকে বের হতে পারে না, যার ফলে সে এক পর্যায়ে ভয় পেয়ে যায়। তবে সে এখন হাবের সঙ্গে ডিল করতে চায়। সে হাবকে বলে যদি সে তাকে বের করে দেয় তার বদলে সে শেরিলকে জীবিত করে দেবে। এর মানে হাব কখনোই শেরিলকে মারেনি। আর এই মুভির মূল ঘটনাতে শেরিলকে খুন করার জন্যই তাকে জাহান্নামে যেতে হয়েছিল। শুধু তাই না, শেরিলকে খুন করার জন্যই পুলিশ তাকে খুঁজছে। যদি শেরিল নাই মারা যায় তাহলে সে জাহান্নামেও যাবে না, এমনকি পুলিশও তাকে আর ধরবে না। মানে সে শুধুমাত্র পুলিশ না, বরঞ্চ শয়তানের হাত থেকেও মুক্তি হয়ে যাবে। প্রথমে হাব এটি বিশ্বাস করে না। তখন লিলিথ হাবকে শেরিলের সাথে একবার কথা বলায়, তারপর হাবের সকল ক্ষত সারিয়ে দেয়। এইবার হাব বিশ্বাস করে। সে ডিল করতে চায়, তবে মিচ তাকে বাধা দেয়। সে জানে এই ডিল মানে পুরো পৃথিবী বিপদের মুখে। কিন্তু হাব তখন পৃথিবীর কথা না ভেবে নিজের কথা ভাবতে শুরু করে। তার পরিবার তার উপরে অনেক রেগে রয়েছে। শেরিলের মৃত্যুর পর থেকেই সে এই জাহান্নামের জন্য কাজ করছে। এই এক ডিল তার পুরো জীবনকে ঠিক করে দিতে পারে। তাই হাব এখানে রাজি হয়ে যায়। লিলিথ হাসে, তারপর সে ডাকে একটা রেভেন বার্ড, আর এরপর লিলিথ সেই পাখির ভেতরে নিজের আত্মাকে ট্রান্সফার করে দেয়, আর শেরিলের দেহকে আবারও জীবিত করে দেয়। আর মুহূর্তের মধ্যে হাবের হাতে থাকা সেই ডেভিলের সাইনটি গায়েব হয়ে যায়। আর এটা দেখেই হাব বুঝে যায় ডিলটা সত্যিই কাজ করেছে। আর নিজের দিক থেকে ডিলটা পুরো করতে সে পেন্টাগ্রামটা ভেঙে দেয়, আর লিলিথকে সেখান থেকে মুক্ত করে দেয়। এখন হাবের সাথে ডেভিলের আর কোনো সম্পর্ক নেই। কিন্তু এই কাজটা মিচ একদমই মেনে নিতে পারে না, কারণ সে নিজেকে বাঁচাতে পুরো দুনিয়াকে বিপদের মুখে ফেলে দিয়েছে। কিন্তু হাব এই মুহূর্তে কোনো কথাই কান দেয় না। সে শুধু একটা কথাই বলে, সে লিলিথকে কোনো একদিন না একদিন ধরবেই। এরপর হাব মেরিয়ানের ভয়েস মেইল শোনে, আর সঙ্গে সঙ্গেই সে চলে যায় বারে। সেখানে গিয়ে হাব তার পরিবারের সামনে সকল সত্য খুলে বলে এবং সবার কাছে ক্ষমা চায়। কিন্তু লিলিথকে ছেড়ে দিয়েছে এটি শুনে মেরিয়ান তার উপরে আরও বেশি রেগে যায়। ঠিক তখনই রুবি সেখানে এসে হাবকে গ্রেপ্তার করে। কিন্তু হাব তার ফ্যামিলিকে এই নিয়ে টেনশন করতে না করে, কারণ যার হত্যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে সে কিছুক্ষণ আগেই জীবিত করে এসেছে। তার মানে সে অনায়াসে এখান থেকে ছাড়া পেয়ে যাবে। কিন্তু এই সব কিছু নিয়ে ম্যারিয়ান কান্নায় ভেঙে পড়ে আর উপরে নিজের রুমে চলে যায়। কিন্তু ম্যারিয়ানের দুর্ভাগ্য তখনও শেষ হয়নি। উপরে গিয়ে সে সেই রেভেন বার্ডের মুখোমুখি হয়, যার ভেতরে লিলিথ ঢুকেছিল। আর ঠিক সেই মুহূর্তে লিলিথ এখন সেই পাখির শরীর ছেড়ে এখন মেরিয়ানের দেহকে পজেস করে ফেলে।
আর অন্যদিকে আমরা লাকিকে দেখতে পাই যে শেরিলকে জীবিত দেখতে পায়। এটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে এই নিয়ে কথা বলার জন্য মিরিয়ানের কাছে ছুটে যায়, কিন্তু এরই মধ্যে লিলিথ তাকে পজেস করে ফেলেছিল। লিলিথ এখানে লাকিকে কন্ট্রোল করে ফেলে এবং লাকিকে দিয়েই লাকিকে খুন করিয়ে ফেলে। এরপর লিলিথ নিচে নেমে আসে। বারে থাকা এক একজন করে সবাইকে সে পজেস করে ফেলে। হাবও সেখানে ছিল, কিন্তু হাবি ছিল একমাত্র মানুষ যাকে লিলিথ কন্ট্রোল করেনি। চারপাশের এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হাব স্তম্ভিত হয়ে যায়। তখন লিলিথ তার আসল কথা বলে। সে হাবকে তার দলে চায়, কারণ সে ডেভিলের সাথে যুদ্ধ করতে চায়, আর সেই যুদ্ধে হাবি হবে তার ডান হাত। লিলিথ হাবকে হুমকি দেয়, সে যদি তার সাথে যোগ না দেয় তাহলে সে তার সকল পরিবারকে এখানে মেরে ফেলবে। এই কথা শুনে হাব পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। সে এখন কি করবে? এতদিন সে ডেভিলের পক্ষে হয়ে কাজ করেছে, আর এখন তাকে কাজ করতে হবে তার বিপক্ষে, আর তা না হলে তার চোখের সামনে তার পুরো পরিবার মারা যাবে। এরই মধ্য দিয়ে বন্ডসম্যানের প্রথম সিজন শেষ হয়ে যায়। এর সেকেন্ড সিজন এখনও আসেনি। সেটি আসা মাত্র আমি খুবই দ্রুত সেটি এক্সপ্লেইন করব। তবে আপনারা এই সিরিজটি এনজয় করছেন কিনা সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। অন্তত 20টি ইয়েস লেখা থাকলে আমি বুঝতে পারবো যে আপনারা এটি এনজয় করছেন। ধন্যবাদ।